দল ক্ষমতায় থাকলে গড়ে ওঠে নাম সর্বস্ব কিছু ভুইফোর সংগঠন। নীতি আদর্শের বালাই নয়, নিজেদের প্রতিপত্তি বাড়ানোই এদের উদ্দেশ্য। অনেক ক্ষেত্রেই আলোচনায় না আসলে এদের বিরুদ্ধে নেওয়া হয় না ব্যবস্থাও। এদের কারণে কি বিব্রত হয় সংগঠন? এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ভুইফোরের তোড়জোড়। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, বিএনপি দলীয় হুইপ, আছেন সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। এছাড়া অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন জায়েদুল হাসান পিন্টু, সম্পাদক, ডিবিসি নিউজ। দর্শক, আপনারা এই আলোচনায় চাইলে সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান কিছু সংগঠন মূল দলের নামের একটি অংশ লাগিয়ে তারা নিজেদের প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করে, নানান অপকর্মের সঙ্গে জড়ালেই পরে তাদেরকে বহিষ্কার বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। কিন্তু এর আগে কি পদক্ষেপ নেওয়া হয়, এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে বিএনপি দলীয় হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা, আমি আপনার কাছে জানতে চাই, এখন যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমরা আওয়ামী লীগের বিভিন্ন বা দলের নামের একটি অংশ ব্যবহার করে বা বিভিন্নভাবে কোনো না কোনোভাবে আওয়ামী লীগ বোঝানো যায় এরকম পরিচয় নিয়ে অনেকেই বিভিন্ন সংগঠন গড়ে তোলেন। আবার বিএনপি যখন ক্ষমতায় থাকে বা বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন আমরা একই রকম অবস্থায় দেখেছিলাম, এই দল সেই দল, এখন দেখি এই লীগ সেই লীগ, ব্যাপারটা এরকমই। তো আপনারা যারা মূল দল বা মূল দলের রাজনীতির সঙ্গে আছেন, এগুলোর ব্যাপারে আপনারা কতটুকু সচেতন থাকেন? কারণ ক্ষেত্র বিশেষে আমরা দেখেছি, যখনই কোনো না কোনো অপকর্ম কিংবা কোনো না কোনো বিব্রতকর অবস্থা সামনে এসেছে, তখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তখনই তাদের ব্যাপারে মন্তব্য করা হয়। এর আগে পরে মনে হয় যে এগুলো তারা অদৃশ্য থাকেন, কেউ তাদেরকে দেখানো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্প্রতি দুটো নতুন লীগের জন্ম হয়েছে, চাকুরিজীবী লীগ আর জনসেবা লীগ। সম্ভবত এই দুটো লীগ নিয়ে অতি আলোচনার প্রেক্ষাপটে আমাদের আজকের এই আলোচনা। আমরা যদি একটু জেনারেলাইজড ভাবে কথা বলি আর একটু ব্রডার পার্সপেক্টিভে তাকাই, আমরা দেখব যে বিএনপির সময়কার আমল এবং এখনকার আমলের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। আওয়ামী লীগ 2008 সালের শেষ থেকে এখন 2021, অর্থাৎ 13 বছর একাধিক ক্রমে ক্ষমতায়। এক, দুই হচ্ছে আওয়ামী লীগ বিরোধী রাজনীতি বা তাদের প্রতিপক্ষ যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে এতটা চাপে রেখেছে যে হয় তারা আওয়ামী লীগের লেজুর বৃত্তি করতে ব্যস্ত কিছু কিছু তথাকথিত বিরোধী দল, কিছু কিছু বিরোধী দল সংগ্রামে বিপর্যস্ত, কিছু বিরোধী দল, এবং যেটা আমি বলবো যে আমার রাজনৈতিক দল বৃহত্তম প্রতিপক্ষ যেটা আওয়ামী লীগের, তাদেরকে নিঃশেষ করবার একটা চেষ্টা আওয়ামী লীগ গত 12 বছর চালিয়ে গেছে। সুতরাং মোটামুটি একটা কর্তৃত্ববাদী সরকারের যে চেহারা থাকে, গত 13 বছর আওয়ামী লীগ সেই চেহারা নিয়েছে এবং বিরাজনীতিকরণের যতগুলো পন্থা আছে ততগুলো পন্থাই আওয়ামী লীগ ব্যবহার করেছে। এবং দীর্ঘ সময় একটানা ক্ষমতায় থাকার যেই ফল বাংলাদেশের মতন দেশে, সেটা হচ্ছে যে সব ব্যাপারেই এক ধরনের আধিপত্যবাদ তৈরি হয়, এবং সেটা মূল দল থেকে শুরু করে, কেন্দ্র থেকে শুরু করে, আপনি একেবারে তৃণমূলে যান, সেখানে আওয়ামী লীগের যে রেকগনাইজড 8টা অঙ্গ সংগঠন আছে, সহযোগী সংগঠন আছে, ভাতৃপ্রতিম সংগঠন আছে, তাদের কর্মীদেরকে আপনি যেরকম দেখবেন, মানে এলাকায় মানে দেশের সর্বত্র যেখানেই তারা যায়, যেখানেই তারা কাজ করে, এক ধরনের দাপটের সঙ্গে তারা চলে। একইভাবে কিন্তু তাদের দেখা দেখে আরো যে 100টা সংগঠন, রোমেল, গত 2016 সালে বাংলা ট্রিবিউন রিপোর্ট করেছে যে 100টা এরকম ভুইফোর সংগঠন আছে, তাদেরকেও কিন্তু আপনি মোটামুটি দাপটের সঙ্গে চলতে দেখবেন। সুতরাং ক্ষমতায় যখন আপনি ভোটে আসবেন, তখন এক ধরনের জবাবদিহিতার ব্যাপার থাকে। 5 বছরের মেয়াদ, 5 বছর পর আবার ইলেকশন করতে হবে, আবার আপনাকে জনগণের কাছে যেতে হবে, আবার আপনাকে জনগণের মুখোমুখি দাঁড়াতে হবে, ভোট চাইতে হবে। এই হিসাব নিকাশ ক্যালকুলেশন যখন থাকে, তখন না এতগুলো ভুইফোর সংগঠন এবং এতটা ক্ষমতা নিয়ে চলার মতন অবস্থা থাকে না। কিন্তু যখন আপনি দীর্ঘ সময় থাকবেন এবং যে ফ্যাক্টরগুলো আমি উল্লেখ করলাম সেগুলোর মধ্যে থাকবেন, অর্থাৎ আপনার কোনো জবাবদিহিতার ব্যাপার থাকবে না, ভোটের কোনো দায় থাকবে না, আপনার বিরোধী রাজনৈতিক দলগুলোকে আপনি মোটামুটি ভাবে নিঃশেষ করে ফেলতে সমর্থ হবেন, এবং সর্বোপরি একটা একদলীয় শাসন ব্যবস্থা আপনি কায়েম করবেন, তখন কিন্তু আপনার শক্তিটা হবে অন্যরকম। গত 13 বছরে আমরা সেই শক্তি প্রদর্শনী দেখেছি। কিছুদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছিলেন, তাঁতি লীগের দোকান যেন বিদেশে না হয়। কথাটা চিন্তা করেন, এক হলো তাঁতি লীগ বিদেশে, কি একটা অদ্ভুত কথা, আর খুব রাইটলি উনি কথাটা বলেছেন দোকান। এই যে দোকান শব্দটা উনি ব্যবহার করেছেন, এটাই কিন্তু অনেক কথা বলে দেয়। কথাগুলো কি কি? কথাগুলো হচ্ছে এই দোকান মানুষ খোলে কেন? নিশ্চয়ই কোনো না কোনো সুযোগ সুবিধা আছে। আমরা প্রায় দেখি বিভিন্ন ভুইফোর সংগঠনের সঙ্গে সঙ্গে তারা যে একটা প্রেস ক্লাবে অনুষ্ঠান করে বা বিভিন্ন জায়গায় তারা যে অনুষ্ঠানগুলো করে, সেখানে কিন্তু আমরা কেন্দ্রীয় নেতাদের উপস্থিত হতে দেখি। বিএনপির ক্ষেত্রে তো দেখি আমরা, আমি কোন দলের নাম বলছি না, কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগ 13 বছর ক্ষমতায় এবং একেবারে ভোট ছাড়া মহাদাপটের সঙ্গে ক্ষমতায়, আওয়ামী লীগের চেহারা কিন্তু ভিন্ন। এবং এখন মনে করা হয় যে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইত্যাদি ইত্যাদি নামে, হ্যাঁ,
স্বাধীনতা, সপক্ষ ইত্যাদি ইত্যাদি নামে আপনি যদি দোকানগুলো খুলতে পারেন, তখন কিন্তু আপনার ব্যবসা জমজমাট। এবং এই জমজমাট ব্যবসা টিকিয়ে রাখে আজকে যে নেতারা, হানিফ সাহেব দেখলাম আপত্তি করেছেন, আমরা আওয়ামী লীগের সিনিয়র আর অনেককে দেখে আপত্তি করতে, ওনাদের ছবি কিন্তু আমরা ওনাদের ছবি কিন্তু আমরা এসব ভুইফোর সংগঠনে দেখি, এবং ওনাদের ছবি ব্যবহার করে কিন্তু চাঁদাবাজি, টেন্ডারবাজি, আরো এলাকায় অন্যান্য যেই ব্যবসা বাণিজ্য বলেন, অবৈধ কাণ্ডকলাপ বলেন, সব কিন্তু এইসব ছবি বিক্রি করেই হয়, সব কিন্তু ওনাদের নাম ব্যবহার করেই হয়। এখন বলছেন আপনি যে কথাটি খুব সঠিকভাবে, যে যখন দেখা যায় যে আর সম্মান রাখা যাচ্ছে না, একেবারে ইজ্জত ধুলায় মিশে গেছে, তখন আমরা দেখি যে দল বহিষ্কার করে হাত ধুয়ে ফেলে এক ধরনের দায় এড়াবার চেষ্টা করে। আজকে বহিষ্কার করছে, আপনি 2 মাস পরে আবার দেখবেন সেই একই ব্যক্তির ছবি দলের উচ্চপদস্থ কোনো না কোনো নেতার সঙ্গে, কোনো না কোনো মন্ত্রীর সঙ্গে, আমরা তো দেখেছি। এবং চাকরিজীবী লীগ, আমি আসলে কারো নাম বলতে চাই না, আমি মানে শ্রদ্ধা রেখেই বলছি, উনি কিন্তু পরিষ্কার বলেছেন যে মুক্তিযোদ্ধা মন্ত্রী আমার ভাই, উনি আমাকে অ্যাডভাইস করেছেন, আমি ওনার অ্যাডভাইসে চলছি। তো আমি জাস্ট একটা টেস্ট কেস বললাম, ঠিক আছে? 100টা যে ভুইফোর সংগঠন, সেই 100টা সংগঠনে তো 100 জন সংগঠক আছে মিনিমাম, তাদেরও কোনো না কোনো ভাই আছে, কারো ভাই মুক্তিযোদ্ধা মন্ত্রী, কারো ভাই গণপূর্ত মন্ত্রী, কারো ভাই আইন মন্ত্রী, কারো ভাই স্থায়ী কমিটির সদস্য। মানে এখন কথা হচ্ছে কোনো না কোনো ভাইয়ের ছত্রছায়াতেই তো তারা বেড়ে ওঠে। এখন এই ভাইরা তাদেরকে কেন পোষে? নিশ্চয় ভাইদেরও কোনো না কোনো উপকার হয়। এদের যেই ছোট ছোট প্রোগ্রামগুলো আছে সেখানে ভাইরা অতিথি হয়ে যান, আমরা নিউজ করি, গণমাধ্যম নিউজ করে, ভাইদের বড় বড় ছবি আসে, ভাইরা বক্তব্য দেন, সেই বক্তব্য পত্রপত্রিকায় আসে, ভাইদের নাম ফোটে, সুতরাং ভাইরা সেখানে যান। আরেকটা কথা, যেই চাঁদাবাজি একেবারে তৃণমূল থেকে শুরু হয়, যেই চাঁদাবাজি একেবারে একটা ভুইফোর অঙ্গ সংগঠন থেকে শুরু হয়, সেই চাঁদার ভাগ আসলে কত দূর পর্যন্ত যায়, এই প্রশ্নটা থাকে। না হলে আমরা একটা জেলার অঙ্গ সংগঠনের একটা সাধারণ কর্মীর ঘরে যখন 2000 কোটি টাকার কাগজ পাই, যখন আমরা দেখি যে তারা 1000 কোটি টাকা বিদেশে পাচার করছে, আমাদের যে শুদ্ধি অভিযান, একটা হাস্যকর অভিযান যে চললো মাঝখানে কয়েকদিনের জন্য, সেই অভিযানে আমরা কাদেরকে দেখেছি ধরা পড়তে? আমরা দেখেছি এইসব ভুইফোর সংগঠন থেকে শুরু করে রেকগনাইজ যে সংগঠনগুলো আছে তাদের কর্মীদেরকে। আমরা তো আসলে কেন্দ্রের কোনো নেতাকে ধরতে দেখি নাই, আমরা তো কোনো মন্ত্রী এমপি তো বহু দূরের কথা, ইভেন কেন্দ্রীয় কমিটির কাউকে তো আমরা ধরতে দেখি নাই। তো এইসব ভুইফোর সংগঠন এবং কিছু রেকগনাইজ সংগঠনের, তারপরে তো ভুইফোরের বিরুদ্ধে ব্যবস্থা কিছুটা হলো নেওয়া হয়। ব্যবস্থা নেওয়া মানে কি, ওদেরকে সময় মতো কাজে লাগানো হয়। এখন যেহেতু শুদ্ধি অভিযান নামে একটা তথাকথিত অভিযান চলছে, বলির পাঠা আপনি কাকে বানাবেন? নিজের লোককে তো আর বানাবেন না, কারণ সেই ভাগ তো আপনিও পান। সুতরাং ভাগ আপনাকে বানাতে হবে এই ধরনের ভুইফোর সংগঠন বা অঙ্গ সংগঠন। আরেকটা বিষয় রোমেল, এদের আবার দুই ভুইফোরের মধ্যে দেখা গেছে প্রজন্ম লীগ নামেই 7টা সংগঠন, তারা আবার কিন্তু পরস্পর মারামারি করে, তারা আবার কিন্তু একজন একজনকে রাজাকার বলে গালি দেয়, তারা আবার একজন একজনকে বলে অমুকের দালাল তমুকের দালাল, হেন তেন অনেক কিছু। কিছুদিন আগে ওলামা লীগের 2 দলের মধ্যে মারামারি হয়ে যে চুল টানাটানির ছবি, সেটাও তো এখনো আমরা যদি গুগলে সার্চ করি আমরা দেখতে পাবো। অর্থাৎ এই যে ভুইফোর সংগঠনগুলো, তারা এতটাই বেশি মানে স্বার্থ সংশ্লিষ্ট এবং নিজেদের ব্যক্তিগত বেনিফিটের কারণে তৈরি হয় যে একটা সংগঠন আরেকটা সংগঠনকে আবার সহ্য করতে পারে না। সুভাষ দা, আপনাকে একটু শুনতে চাই, সেটা হচ্ছে রবিন ফারহানা যেরকম বলছিলেন, পাশাপাশি যখন বিএনপি ক্ষমতায় থাকে বা বিএনপি দীর্ঘদিন ক্ষমতা নেই এখন, তখন আবার এরকমই দেখে বিভিন্ন দল, উমুক দল তমুক দল, বা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম ব্যবহার করে জিয়াউর রহমানকে দিয়ে ফাউন্ডেশন, সংস্থা ইত্যাদি। তো এখন দুটি দলের ক্ষেত্রে আমি প্রশ্ন রাখতে চাই, এই ব্যবস্থাটা কি সময় মতো নেওয়া হয় কিনা, নাকি পরে যখন কোনো বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে তখনই ব্যবস্থা নেওয়া হয় সাময়িকভাবে, এরপরে কিছুদিন পরে আবার আমরা ভুলে যাই? আপনার কি মনে হয়? খান মোহাম্মদ রুমেল, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। জি। ব্যারিস্টার রুমেন ফারহানা সুস্বাস্থ্য কামনা করছি, গায়দুল হাসান পিন্টু সুস্বাস্থ্য কামনা করছি, দর্শকদের সুস্বাস্থ্য কামনা করছি। ব্যারিস্টার রুমেন ফারহানার বাকপটুতা সর্বজন বিদিত। অতএব আপনি যদি একটা টেবিল ফ্যান নিয়ে কথা বলতে বলেন 1 ঘন্টা বলে যাবে, তাতেও তার কথা শেষ হবে না। জি। শুনতে বেশ ভালো লাগে। এই ক্ষেত্রে আপনার কাছে একটা জিনিস উল্লেখ করা প্রয়োজন, তার মাঝখানে একটু বলে রাখি। যতক্ষণ ব্যারিস্টার রুমিন ফারহানা একটানা বলেছেন, আমাকে ততটা না হলো কিছুটা কম হলেও আমাকে বলতে দিবেন। এই মাটির রাজনীতির ইতিহাস কিন্তু অনেক জটিল। আপনি ভারতবর্ষের ইতিহাস যদি পর্যালোচনা করেন দেখবেন যে এখানে জটিলতায় ভরপুর। বক্তিয়ার খিলজি যখন ঘোড়া নিয়ে ঢুকলেন, লক্ষণ সেন যখন ক্ষমতায় ছিলেন, তখন এই ঘোড়ার শব্দে পিছন দিক দিয়ে খাবার ফেলে পালিয়ে গেলেন। হ্যাঁ। এবং তখন এই অংশের এই মানুষের অধিকাংশ ছিল যেই ধর্মাবলম্বী। বক্তিয়ার খিলজি ঢুকার পরে কিছু দিনের মধ্যেই তারা ধর্মান্তরিত হয়ে গেল।
আবার এরাই যখন সম্রাট অশোক ক্ষমতা এসেছে তখন আবার তারা বদ্ধ হয়ে গিয়েছিল। ভাগ্যি ভালো আলেকজান্ডার দ্য গ্রেট তিনি যখন ঢুকলেন তিনি দেখলেন নদীর পানি এত দ্রুত এদিকে যায় এরা ওদিকে যায় অল্প সময়ের ব্যবধানে। তিনি তার সেনাপতি সেলুকাসকে বলেছিলেন বিচিত্র এ দেশের মানুষ, সকালে বলবে বন্ধু বিকেলে বলবে শত্রু, অতএব এই রাজ্য এই দেশ আমার জয় করার প্রয়োজন নাই। এরকম জটিল ইতিহাস আমাদের এই মাটির আছে। 1974 সালের আমাদের খুব প্রিয় সাংবাদিক ছিলেন মোনাজাত উদ্দিন, যাকে চারণ সাংবাদিক বলা হতো। তার অসাধারণ কয়েকটি বই আছে এবং তার লেখা আছে। আমি বিশ্ববিদ্যালয় জীবনে তার সাথে আমার সম্পর্ক ছিল। বাসন্তীর যে ছবি 1974 সালের সেপ্টেম্বর মাসের সময় যেই ছবি জাল পড়া ছবি ছাপানো হয়েছিল দৈনিক ইত্তেফাকে, সেই ছবিটি কি ছিল, তার ব্যাখ্যাটা কি, বাসন্তীকে জাল কেন পড়ানো হয়েছিল, কি ষড়যন্ত্র করা হয়েছিল, এই ষড়যন্ত্রের পিছনে শুধুমাত্র কি এই যে ফটো সাংবাদিক ইত্তেফাকতে গিয়েছিলেন আফতাব উদ্দিন সেই কি শুধু ছিল? ওই ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান ছিল সে 71 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছে, অথচ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সে 90 আওয়ামী লীগ হয়েছে, আনসার আলী পাঠান। সেই কিন্তু ওখানেই বাসন্তীকে নিয়ে এই ষড়যন্ত্রের জালটা বিস্তৃত করেছিল। পরবর্তীতে আনসার আলী পাঠানের ইতিহাস সেওটাও মোনাজাতুদ্দিন ব্যাখ্যা করেছেন। তা আমাদের এই ইতিহাসগুলো কিন্তু আছে। আপনি যে ব্যাপারে আজকে প্রসঙ্গের অবতারণা করেছেন সত্যিই তো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে 15 আগস্টে যখন নির্মমভাবে তাকে হত্যা করা হলো সপরিবারে, তখন তার আগের প্রেক্ষাপটটা কি ছিল? আজকে বিএনপির যারা নেতা হয়েছিলেন, পরবর্তীতে যারা চিফ হুইপ ছিলেন, আমি যদি হিসাব করে বলি শাহ মুয়াজ্জেম তিনি চিফ হুইপ ছিলেন বঙ্গবন্ধু সরকারের। তিনি পার্লামেন্টে যে বলেছিল যারা শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলবে না তাদের জিপ টেনে ছিঁড়ে ফেলা হবে। সেই শাহ মুয়াজ্জেম পরবর্তীতে তার কি ভূমিকা রেখেছে এবং তো তার একটা বিশাল ঢাউস বই লিখেছে, জানি না বইয়ের মধ্যে কয়জন পড়েছেন, কিন্তু আমার পড়তে হয়েছে ইতিহাসের প্রয়োজনে। বলছি বলবো। তা আজকের এই প্রেক্ষাপটে আপনি অনেকগুলো প্রেক্ষাপটের জায়গা কিন্তু তৈরি করবেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যে জিয়াউর রহমান সাহেব যে দল গঠন করলেন, সেই দল কাদের নিয়ে গঠন করলেন? এই জাতীয় মানুষদের নিয়ে কিন্তু দল গঠন করেছেন এবং সেই দল গঠন করার পরে তারাই আবার অতি সোচ্চার ছিল এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, বঙ্গবন্ধু রাজনীতির বিরুদ্ধে, বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে কুৎসা রটিয়েছে। বলা হয়েছে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িতে হীরা জহরত মণি মুক্তা সব কিছু ভর্তি আছে। ইতিহাসের একটি সময়ে আবিষ্কৃত হলো বঙ্গবন্ধুর বাড়িতে তো কোনো এসি ছিলেন না, কোনো ওই রকম দেয়ালও ঠিক মতো ছিল না। এটি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বাসভবন ছিল যেখানে সবাই প্রবেশ করতে পারতেন। যাই হোক, আনিসুল হক তার একটা উপন্যাসের ধারাবাহিকতায় ব্যারিস্টার রুমিন ফারহানার বাবার স্মৃতিও তুলে এনেছেন বেগম মুজিবের সাথে, এবং এগুলো কিন্তু ইতিহাসের প্রয়োজনে আমাদের সামনে উন্মোচন করা প্রয়োজন। রাজনীতি কি বিচিত্র ধারায় কিন্তু এগিয়েছে। দাদা এখানে একটু আমি শেষ করছি না, আপনি আরেকটু বলবেন। যে আপনি যে প্রসঙ্গটা তুললেন আর বলবেন, আপনি যে প্রসঙ্গটা তুললেন যে এইখানে তার মানে দেখেন রাজনীতির মতের বিরোধিতা ছিল। আপনি যে প্রসঙ্গটা তুললেন রুমিন ফারহানার বাবাকে আশ্রয় দিয়েছিলেন বেগম মুজিব, তো সেই রকম একটি অবস্থার মধ্যে ভুইফুট ঢুকে গেল কিভাবে? না, এই বই পড়ে প্রসঙ্গতে আমি আসছি আপনাকে। তো ব্যারিস্টার রুমিন ফারহানা হঠাৎ করে কিন্তু আওয়ামী বিরোধী কথা খুব কায়দা করে বলেননি, অনেকগুলো প্রেক্ষাপট তৈরি করেছেন এবং জাল বিস্তার করেছেন করে করে এক পর্যায়ে এসেছে 13 বছরে যেহেতু ভোট হয়নি, অমুক হয়নি তমুক হয়নি, ওই খারাপড়ি থর বড়ি খারাপ। বিশ্লেষণটা ওই জায়গাটা জরুরি যে আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সর্বজন বিদিত একজন জননেতা, তিনি কি বলেছিলেন? আওয়ামী লীগ একটি অনুভূতির নাম। এই অনুভূতির জায়গায় যারা আঘাত করছে, ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন করবার চক্রান্ত করছে, সেই চক্রান্তকারীর বিরুদ্ধে আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি দল ভাগ করতে পারবেন না, আপনি আওয়ামী লীগ বিএনপি এই ভাগের জায়গায় আনতে পারবেন না, সমেত হয়ে গেছে কিন্তু আপনি দলের এই জায়গায় আনতে পারবেন না। এটা কিন্তু ঠিক হচ্ছে না। অতএব রাজনীতির জায়গায় রাখতে হবে
এবং সেই জায়গায় রাখতে গেলে 8 মিনিট আজকের বলেছেন, কথা 2 মিনিট আছে। আমি বলিনি, আমি এখনো আমার সেই সময় জ্ঞানটুকু আছে। হ্যাঁ, জি দাদা বললেন। অতএব না, এটাও কথা কৌশল, যাতে আমার কথার ছন্দ হারিয়ে ফেলে। না, আপনি বলুন। কিন্তু আমি সেই কৌশলে কথা তো পাচ্ছি ছন্দেই নাই। না, অপকৌশলে পাচ্ছি না। কথা জি। ছন্দে আমি থাকলে না হবে। আমাকে আপা একটু সেটা বিচার করবে জনগণ, বিচার করবে সে জনগণের মতো জনগণ বিচার করবে। আপনি ইতিহাসের প্রয়োজনে সেই কথাগুলো যখন আপনি তুলে না আনতে পারবেন, অন্য রাজনীতির বক্তব্য দেবেন, তখন কিন্তু বিশ্লেষণটা নির্মূল হবে না। সেই কারণে আমি বলছি, আপনি এই যে সংগঠনগুলো, এই সংগঠনগুলোর বিরুদ্ধে আমাদের সকলে মিলে কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে। সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে যারা আছেন তাদেরকে এদেরকে বর্জন করতে হবে, এবং তাদেরকে সামাজিকভাবে পারিবারিকভাবে বর্জন করতে হবে, এবং এদেরকে দূরে রাখতে হবে। আপনি ওই কথা বলতে পারবেন না যে যারা কিলিং এজেন্ট, যারা প্রবেশ করে, যারা রাজনীতিকে সর্বনাশ করবার জন্য ঢুকেছেন, সেই ঢুকার জায়গাটা আপনি এটা কোনো তৈরি করতে ইনসাফ নাই। দিচ্ছেন কেন? পৃথিবীতে এটা আমার ইনসাফ প্রশ্ন নাই। রয়ে যায়। জি, সেই এই প্রশ্নটা আমি বর্জনের জোরদার- জায়গাটাতে আমি দাদা আপনার সঙ্গে বারবার সেই প্রশ্নটা আমি করবো। জি, ধন্যবাদ। একটা ফোন নিয়ে আমি আসছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। রহমতুল্লাহ, কেমন আছেন? আপনাদের প্রোগ্রাম প্রত্যেক দিনে আমি দেখি এবং দেশ ও জাতি সম্বন্ধে ভালো জি, আলোচনা প্রশ্নটি বলুন দর্শক। প্রশ্নটি বলছি যে এই যে আজকে যে ভুইপুর সংগঠনের যে আজকে যে মূল যে বিষয়টা, আপনার এই আওয়ামী লীগ এত বড় সংগঠন, এই যে ভুইপুর সংগঠনটা সারা বাংলাদেশে এরকম সংগঠন তৈরি করে, দলের নামে চাঁদাবাজি মারামারি এগুলো করে, এগুলো দলের সিনিয়র নেতাদের কোনো নাই, দেখভাল করার মতো লোক নাই। জি, ধন্যবাদ। আমরা অনেকটা এরকম আলোচনা করছি। আপনাকে অনেক ধন্যবাদ। পিন্টু ভাইয়ের সঙ্গে যুক্ত। পিন্টু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। পিন্টু ভাই, এখানে আমাদের সুভাষদা যে জায়গাটা দিয়ে শেষ করেছেন যে এই সব ভুইফোরদেরকে বর্জন করতে হবে, ঐক্যবদ্ধ হবে, বেশ রুমিন ফারানা এমনটাই অনেকটা বলেছেন। কিন্তু এখন তো কোভিড কাল, সবকিছু বন্ধ। কিন্তু পিন্টু ভাই, আপনার খুব ভালো করে খেয়াল আছে, প্রতি শুক্র এবং শনিবার দিন এই ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তন বলেন আর প্রেস ক্লাবের কয়েকটি মিলনায়তন বলেন, সেসব জায়গাতে সব ভুইপুর সংগঠন বিভিন্ন আলোচনা সভা, সেমিনার ইত্যাদি ডাকেন, এবং দুই দলেরই শীর্ষস্থানীয় নেতাদেরকে আমরা সেখানে উপস্থিত থাকতে দেখি, এবং সেই খবরগুলো যেহেতু শীর্ষস্থানীয় নেতারা যান, আমাদের গণমাধ্যমগুলো কেউ কাভার করে। তো এখন তাহলে বর্জনটা আসলে কারা করবেন? ধন্যবাদ। এই বিষয়টা আপনি যে সুভাষদা যে কথাটা বলছেন, বর্জন, খুব সুন্দর করে বলছেন। এই আহ্বানটাই রাখা দরকার। আর আপনি যে প্রসঙ্গটা তুলে আনলেন প্রতি শুক্রবার শনিবার, সেটা দিয়ে আমার একটু ব্যক্তিগত স্মৃতির কথা বলি আপনাকে। সেটা 2009 সালের পর থেকে এরকম যখন প্রায় দিনই শুরু হলো, মানে প্রতি শুক্রবারে, আর আমরা অনুরোধ রাখতে রাখতে যে ক্যামেরা পাঠাতে হয় না, অনুরোধ গুলো আসে আবার দেখি কেন্দ্রীয় নেতা বা মন্ত্রী পর্যায়ে থেকেও। তখন আমার একটু ব্যক্তিগত উদ্যোগেই আমি একটু কি পরিমাণ লীগ জন্ম নিয়েছে বাংলাদেশে খুঁজতে শুরু করেছিলাম। হ্যাঁ, এখনো যেমন আমি খুঁজি সাংবাদিকদের নামে কি পরিমাণ সংগঠন আছে। আমি এখন পর্যন্ত 500-র উপরে সংগঠন পেয়েছি সাংবাদিকদের নামে, বিভিন্ন সারা দেশে। ঢাকায় আছে কমপক্ষে 50টা প্রেস ক্লাব। এটা আরো বেশি হবে, এটা আরো বেশি হবে। আমার কাছে হিসাব আছে এগুলো, আমি কোন এক সময় এগুলো বলবো। এখন যে বিষয়টা নিয়ে আলোচনায় আসছি আমরা, আওয়ামী লীগের যে বা বিএনপির তো এখন ওইভাবে মূল দলেরই ঠিক মতো মানে কার্যক্রম নেই, আর নতুন ভুইফোর সংগঠন এখন জন্ম নেওয়ার সময়ও নাই বিএনপির। এখন আওয়ামী লীগের এখন সময় অর্থে এই কারণে 2009 সালের পর থেকে এখন তো 21 সাল, 12 বছর। আমি 14 সালের একটা হিসাব দিয়ে 14 সালে আমি 50টা না 60টার মতো সংগঠনের নাম খুঁজে বের করেছিলাম। তার 2 বছর পর এটা 100 হলো, তার 2 বছর পর 2019 সালে সেটা 300 হলো। আমার ধারণা এটা এখন 500-র উপরে হবে। তো কেন এটা হয়? এটা হয় নামগুলো যদি এইভাবে দেন, বাংলাদেশ আওয়ামী প্রাপ্তি লীগ অথবা জাতীয়তাবাদী প্রাপ্তি দল, আসলে প্রাপ্তির বিষয় আসে এখানে যুক্ত হয়। একটা দল, আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠনের এক নেতাকে আমি পেয়েছি যিনি 34টি সংগঠনের আপনার নেতৃত্ব দিচ্ছেন, আর মহানগর আওয়ামী লীগের এক নেতাকে আমি পেয়েছি যিনি 37টি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। আপনি বুঝতে পারছেন, দুজনে মিলে 71টা সংগঠনের নেতৃত্ব দেন। তাদের দায়িত্ব ছিল ওই যে আপনি বললেন না শুক্রবার শনিবার যে প্রেস ক্লাব বা ডিআরইউতে অনুষ্ঠান করা, তারা সেখানে, এটা হলো আপনার এক ধরনের
প্রোপাগান্ডা বা ক্যাম্পেইন করবে, সে তার দল তার মতো করে বলবে, কাউন্টার এসে আবার এই মানে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা আর কি, এই কোনো কিছুকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য এইগুলোকে ব্যবহার করা হতো। আপনি যখন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করব, দেখবেন যে একই কথা বলবে। এখনো আপনাকে আমি দেখিয়ে দিতে পারবো 2014-তে, 16-তে, 18-তে কোন নেতা কি বলেছেন। এখনো একই কথা বলছেন যে এদের সঙ্গে মূল দলের যোগাযোগ নেই, এরা ভুইফোর, এরা আপনার এই সুবিধা নেওয়ার জন্য আসে। কিন্তু আসে এটা যদি বলেন, আপনাকে আরেকটা উদাহরণ দিই, আমি নাম বলছি না, দেশরত্ন সেবক সংঘ এক মন্ত্রী সেখানে গিয়ে বক্তৃতা দিলেন, তার দুদিন পর সেই সংঘর বিরুদ্ধে ভিতর থেকে বের হয়ে আরেকজন করলেন দেশরত্ন সেবক পরিষদ, সেখানেও এক মন্ত্রী গেলেন, ওই একই মন্ত্রী গেলেন। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, পৃষ্ঠপোষকতা যদি কেন্দ্র থেকে না হয় এগুলো গজে উঠতে পারে না। কারণ গজে উঠবে সারা দেশে, আপনার এই সরকার যদি টানা লম্বা সময় ক্ষমতায় থাকে, বেনিফিশিয়ারি গুরুত্ব তৈরি হয়, নানান ব্যবসা বাণিজ্য ঠিকাদারি কেউ যদি আদায় করে নিতে পারে, একটা দল করে বা একটা সংগঠন করে, অথবা কোনো নেতা বক্তৃতা দেওয়ার সুযোগ পান না, টেলিভিশনে আপনারা ডাকেন না, হ্যাঁ, মঞ্চে বক্তৃতার সুযোগ নাই, এই ধরনের একটা সংগঠন দাঁড় করিয়ে দিয়ে ওখানে একটু বক্তৃতা দিলেন, হ্যাঁ, সেখানে আবার একটু যদি কাভারেজ পায়, এমন নানান হিসাব নিকাশ থাকে। সবকিছুর উপরই আপনার প্রাপ্তি যুক্ত হয়। এই প্রাপ্তিটা যদি আপনি বন্ধ করতে পারেন, তাহলেই আপনি এটা থামাতে পারবেন। এখন আপনি বন্ধ করতে চান কিনা, এখানে আপনাকে একটা উদাহরণ দিই। সুভাষ দা যেহেতু আওয়ামী লীগ নিয়ে কাজ করেন দীর্ঘদিন, ওনার হয়তো এটা জানা থাকার কথা। 1949 সালে আওয়ামী লীগ জন্ম নেয়, এই 71 সাল পর্যন্তই যদি ধরি, 71 তো মুক্তিযুদ্ধ, তো আওয়ামী লীগ নেতৃত্ব দিল, একটা দেশ স্বাধীন করে ফেললো একটা দল। সেই দল এর 54 সাল এবং 70 সাল বিরোধী দল থাকা অবস্থায় দুটি নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হলো। এই 22 বছরে আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠন, কোন সহযোগী সংগঠন, কোন ভাতৃপ্রতিম সংগঠন কিছুই ছিল না। তার মানে কি এগুলোকে আদৌ লাগে? এগুলি আমার মতে যদি দলের মতো হয় ওই মাপের, তার নেতারা যদি আপনার অ্যাক্টিভ থাকেন, তাহলে কোনো কিছুই দরকার পড়ে নাই যে আপনার ভাতৃপ্রতি বলেন, সহযোগী বলেন, অথবা সেগুলোর সূত্র ধরেই তো আপনার এই যে এই ভুইফুর গুলো দাঁড়াচ্ছে। সো এই জায়গাটাই আমি মনে করি আপনার যে কেন্দ্র সিদ্ধান্ত নিবে এগুলোকে রাখবে কি রাখবে না। এখন বাংলাদেশের সংবিধান অনুযায়ী, এটা ব্যারিস্টার রুমিন ফারহানা হয়তো সংবিধান ঘাটেন, তো সংবিধানের 38 অনুচ্ছেদ অনুযায়ী তো আমার সংগঠনের স্বাধীনতা আছে। আমি যখন সংগঠন করবো আপনি আটকাতে পারবেন না। কিন্তু আমি এই সংগঠনে কোন দলের পৃষ্ঠপোষকতা যদি পাই, সেই দল যদি আপত্তি না করে, আপনি বলি কি করতে পারবো? এই জায়গাটায় মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর, তারা এটাকে বহাল রাখবে কি রাখবে না। আমার ইয়েটা হলো, এখানে কনক্লুশনটা হলো, তারা চায় থাকুক, তারা মুখে বলে বাদ দিতে হবে, কিন্তু গত 10 বছরে আমি তো দেখি নাই এমন যে এই আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানায় এগুলি বন্ধ করার জন্য। আইন শৃঙ্খলা বাহিনীতে কোন আইনে বন্ধ করবে আমাকে বলেন তো? সংবিধান অনুযায়ী তো রাইট রাখে। তো এটা দলের দায়িত্ব, তার দলের নাম ভাঙাচ্ছে কিনা, নাম ভাঙাচ্ছে কিনা, এটা তাদের দায়িত্ব। হ্যাঁ, পিন্টু আপনার সঙ্গে আবার যুক্ত বেশ রুমিন ফারহানা এমপি। এর আগে আপনি যে জায়গাটাতে শেষ করেছিলেন যে তাঁতি লীগ নিয়ে আপনি বলছিলেন, তো আমরা যদি তাঁতি লীগ আর তাঁতি দল, মানে সব কৃষক লীগ আর কৃষক দল ইত্যাদি তো সবকিছুরই রয়েছে, আমি দুটি সংগঠনের ক্ষেত্রে বলতে চাই, এই কেন্দ্র, এই ঢাকা শহরে কিংবা অন্য কোনো বড় শহর, বিদেশ তো পরের কথা, সেখানে আমার কৃষক দল কৃষক লীগের কি প্রয়োজন? আর এই দলগুলোতে যারা নেতৃত্বে থাকেন তাদের মধ্যে ওই পেশাজীবীর কোনো লোকজনকে তো আমরা দেখি না। এগুলো আপনারা বড় দলগুলো কেন দেখেন না? বিএনপির কথাই আপনি বলুন। দেখুন, দলগুলোতে যে সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলো আছে, সেটা যুবলীগ বা যুব দল হতে পারে, ছাত্রলীগ ছাত্র দল হতে পারে, মহিলা লীগ মহিলা দল হতে পারে, যেটাই হোক, সেটার নামের সাথে কিন্তু সেই অঙ্গ সংগঠনের বা সহযোগী সংগঠনের বা ভাতৃপ্রতিম সংগঠনের ক্যারেক্টার কি হবে সেটা খুব স্পষ্ট। যুব দল একটা সহযোগী সংগঠন বা যুবলীগ একটা সহযোগী সংগঠন, এটা যুবকদের নিয়ে তৈরি হবে এবং তাদের কাজটা কিরকম হবে তারও কিন্তু একটা পেরিফেরি আছে, তারও খুব সুস্পষ্ট তাদের কর্মপরিধি কি হবে সেটাও বলা আছে। এখন মুশকিলটা হচ্ছে কি, এত বৃহৎ রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল বলেন কিংবা আওয়ামী লীগ বলেন, দুটোই বাংলাদেশের বৃহৎ দুটো রাজনৈতিক দল, এখানে হয় কি, যখন দল ক্ষমতায় থাকে তখন যে কথাটি আমি
বলেছিলাম পিন্টু ভাইও কিন্তু সে একই কথা বলেছেন যে দোকান শব্দটির সঙ্গে লাভ লোকসান বিষয়টি জড়িত। হয়ে যায়। এই লাভ লোকসানটা কি, যারা এই ধরনের ভুইফোর করে, আমি যেই রেকগনাইজ অঙ্গ সংগঠনগুলো আছে সেগুলোর কথা আমি সরিয়েই রাখি, ভুইফোর নিয়ে আজকে যেহেতু আমরা আলাপ করছি, ভুইফোরের যারা দোকানগুলো খোলে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ইত্যাদি ইত্যাদি সুবিধা পায়। এখন প্রশ্ন হচ্ছে দল কেন তাহলে এগুলো করতে দেয়, নেতারা কেন তাদের প্রোগ্রামে যান? বিষয়টা হচ্ছে খুব সিম্পল। আমার সাংবাদিক ভাই কিন্তু বলেই দিলেন যে ক্যামেরা পাঠানোর অনুরোধ আসে, পত্রিকায় নিউজ করার অনুরোধ আসে, এবং সেই নিউজটা ছাপাও হয়। সত্যিকার যেটা বলতে গেলে নিউজ ছাপাও হয় প্রতিদিনই। আমরা কিন্তু অসংখ্য লীগের ভুইফোরের যে প্রোগ্রাম হচ্ছে সেখানে অমুক মন্ত্রী গিয়ে কি বললেন, তমুক মন্ত্রী গিয়ে কি বললেন, সেগুলো আমরা ছাপাও হতে দেখেছি। রুমেল, আপনি জানেন যে আমি লেখালেখি করি, আমি কলাম লিখি, রেগুলার কলাম লিখি। তো আমার আরেক কলামিস্ট বন্ধুর সঙ্গে আমি আলাপ করছিলাম, উনি আমার বড় ভাইও বটে। তো আলাপের এক পর্যায়ে আমি বললাম যে আপনি যে একেবারে চোখ বন্ধ করে আওয়ামী লীগের সমস্ত কিছুকে সমর্থন দিয়ে যান, আপনার লজ্জা করে না? উনি হাসতে হাসতে বললেন যে আপা, এখনো দালালের দলে ঠিক মতো ভিড়তে পারি নাই, এত লিখি তারপরও জায়গা নাই, কারণ নৌকা ভরে গেছে। তো বিষয়টা হচ্ছে এই 12 বছরে নৌকা ভরে গেছে, কিন্তু তারপরেও মানুষ আশায় আশায় সাঁতরে সাঁতরে গিয়ে চেষ্টা করে যে কোনোভাবে যদি নৌকায় একটু ঠাই পাওয়া যায়, ঠাই নাই একেবারে ভরাই তরি, কিন্তু তারপরও চেষ্টা করে যদি ঠাই পাওয়া যায়। আমি কয়েকটা নাম বলি, বাংলা ট্রিবিউনে নামগুলো এসছে, আপনি নামগুলো খালি শোনেন। যে এই নামগুলোর আগে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শেখ হাসিনা, শেখ রাসেল, এমনকি সজীব ওয়াজেদ জয়, এই নাম ব্যবহার করে করে এই সংগঠনগুলো চলছে। কিভাবে? ছিন্নমূল মৎস্যজীবী লীগ, আপনি বলেন ছিন্নমূল মৎস্যজীবী লীগ, বঙ্গবন্ধু চিন্তাধারা বাস্তবায়ন পরিষদ, বঙ্গবন্ধু বাস্তুহারা লীগ, দেশীয় চিকিৎসক লীগ, নৌকার নতুন প্রজন্ম, ডিজিটাল ছাত্রলীগ, ডিজিটাল ওলামা লীগ। হোয়াট ইজ ডিজিটাল ছাত্রলীগ? হোয়াট ইজ ডিজিটাল ওলামা লীগ? এরা যখন এই ব্যানার নিয়ে প্রোগ্রাম করে, জানেন শিশু লীগ আছে যেখানে একটা ফিডারের ছবি আর একটা অর্ধ সূর্য আলো বিকিরণ করছে, হ্যাঁ, এরকম একটা ছবি দিয়ে একটা ফিডার আর কিছু খেলনা দিয়ে শিশু লীগ বানানো হয়েছে। মানে ফাজলামির তো একটা সীমা থাকে, তাই না? এই শিশু লীগ নাম দিয়ে আপনি দেখা যাবে একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছেন, স্কুল কলেজ থেকে জোর করে বাচ্চাদের এনেছেন, নিজের পরিবারের সন্তানদেরকে নিয়ে গেছেন, নিয়ে আপনি হয়তো শিশু বিষয়ক মন্ত্রীকে সেখানে নিয়ে আসলেন, মহিলা শিশু বিষয়ক মন্ত্রী সেখানে বক্তৃতা করলো, সেই ছবিটা পরের দিন আপনার পত্রিকায় গেল, ওনার বক্তব্যটা ছাপা হলো। এতে হয় কি, দলের বক্তব্য প্রচারিত হয়, মন্ত্রীরও বক্তব্য যায়, ছবিও যায়, সুতরাং তাদের একটা পারপাস সার্ভ হচ্ছে। আর যারা এই ধরনের ব্যবসা করছে তাদের নাম তো দোকান দেওয়াই হয়েছে, সুতরাং এই ব্যবসা দুই পক্ষেরই লাভ আছে বলে কিন্তু এটা চলতে পারছে। কিন্তু আপা, আপনি একতরফা তো বিভিন্ন লীগের কথা বলছেন, কিন্তু আমি এরকম দেখি যে জিয়াউর রহমান অমুক পরিষদ, তারেক রহমান মুক্তি পরিষদ, বেগম খালেদা জিয়া পরিষদ, জিয়া ব্রিগেড, অমুক সমুক, মানে এই দল আর লীগের কিন্তু অভাব নাই। তো একতরফা ভাবে শুধুমাত্র তো আমরা আওয়ামী লীগকে দায়ী করতে পারি না। কিন্তু আওয়ামী লীগে 100টা সংগঠন 16 সালের মধ্যে হলো কেন বলেন তো? হলো এই কারণে যে এখন বিএনপির সাথে থাকলে কিন্তু আপনার হালুয়া রুটির কোনো সম্ভাবনা নাই, কিন্তু এই সম্ভাবনাটা যদি আপনি অনেক গুণ, মানে এই সম্ভাবনাটা আছেই কেবলমাত্র আপনি যদি সরকারি ক্ষমতাসীন দলের সঙ্গে থাকেন, এবং সে কারণেই কিন্তু আজকে এই লীগ নিয়ে এত কথা হচ্ছে। আমি চিন্তা করলাম যে এই শিশু লীগ আছে, বাস্তুহারা লীগ আছে, নৌকার মাঝি লীগ আছে, এত বছর ধরে তো আওয়ামী লীগ টিকেই আছে একটা মিথ্যা প্রোপাগান্ডা উন্নয়ন নামে। উন্নয়ন লীগ কি আছে? তো আমি একটা কলাম লেখার স্বার্থে সার্চ দিলাম উন্নয়ন লীগ দিয়ে, আমার কলামের নামই ছিল আওয়ামী লীগের দোকান। তো উন্নয়ন লীগে সার্চ দিয়ে দেখলাম এখানেও কথা আছে। আমাদের যে গণপূর্ত এক্স মন্ত্রী ছিলেন না, বালিশকান্ডের সময় যিনি গণপূর্ত মন্ত্রী ছিলেন, সমরেজ, এখন বোধহয় মাছ আর পশু সম্পদ মন্ত্রী, হ্যাঁ, তো উনি বলেছেন, প্রাণী সম্পদ মন্ত্রী, উনি বলেছেন ব্যক্তিগত লীগের আর দরকার নাই, এখন থেকে আমরা সবাই একটা লীগ, সেটা হচ্ছে উন্নয়ন লীগ। এই যে উনি একটা সুন্দর নাম দিলেন, এখন থেকে আমরা সবাই মিলে উন্নয়ন লীগ, হ্যাঁ, এগুলো হচ্ছে এক এক ধরনের এন্ডোর্সমেন্ট। আপনি এইসব কথাবার্তা যখন বলেন, এই ধরনের সংগঠনের প্রোগ্রামে যখন যান, আপনার ছবি তো সাধারণত আসে না, আপনার বক্তব্য ছাপা হয় না, কিন্তু এই সব প্রোগ্রামে গিয়ে আপনার ছবি ছাপানোর সুযোগ হয়, আপনার বক্তব্যটাও দেখায় আপনি দলের আস্থাভাজন হওয়ার একটা চান্স পান, এবং সেই ব্যবহার করার কারণেই কিন্তু আপনি বলছি যে একেবারে টপে যারা আছে তারাও কিন্তু বেনিফিটেড হয়, আবার যারা এই ধরনের দোকান খুলছে তারাও বেনিফিটেড হয়, সে কারণে কিন্তু এগুলো টিকে থাকতে পারে। উভয়ের লাভালাভ। জি সুভাষ দা, আপনার পিন্টু ভাই যে প্রশ্ন তুলেছেন দুটি বিষয়, আপনি যেটি বলছেন বর্জন, অবশ্যই বর্জন করা উচিত, কিন্তু পিন্টু ভাই বলছেন যে পৃষ্ঠপোষকতা পায় অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় নেতাদের থেকে, এবং কেন্দ্রীয় নেতাদের একটা অংশ চায় যে এগুলো থাকুক। জাহিদুল হাসান পিন্টু যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর দ্বিমত পোষণ করা কিছু নাই, কথাগুলো তো আমিও বলেছি। এবং না যেহেতু জাহিদুল হাসান পিন্টুর কথা বলেছে, আপনার কথা তো বারবার বলতেই হয়,
এতবার বলতে হবে যে পিন্টুকে নতুন করে বলছি আমি। তা এখন আমাদের রাজনৈতিক সংস্কৃতি কিন্তু সেভাবে বিকশিত হয়নি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কেননা আপনি আওয়ামী লীগের টানা টানা বারবার বলছেন টানা 12 বছর, টানা 13 বছর, কোনো সময় কায়দা করে ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, ফখরুদ্দিনের 2 বছরের মধ্যে যোগ করে দেন, সেটাও করেন, এটা তো দেখছেন। কিন্তু বিগত 50 বছরের যে বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসে আওয়ামী লীগ সরকার বেশিরভাগ ক্ষমতা ছিল, এবং রাজনৈতিক দল যে কোনোভাবে এভাবে গঠিত হতে পারে সেটা তো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যেই যারা ক্ষমতা দখল করেছেন জোর করে, এখন তো ভোটতন্ত্রের কথা খুব জোরে জোরে বলা হয়, তখন কোন ভোটতন্ত্রের ক্ষমতা এসেছিলেন? তারা কিন্তু এরকম উচ্ছিষ্ট বিলিয়ে কিন্তু দল গঠন করেছেন। মানে এখন আওয়ামী লীগ উচ্ছিষ্ট বিলায় সেই যে না সেটা তো আমার কথা আমাকে বলতে দেবেন, আপনি তো আপনার সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টের হিয়ারিং এর জায়গা না, অতএব এইটা কিন্তু পার্থক্যের জায়গাটা রাখবেন দয়া করে। আর আরেকটা ব্যাপারে আমি আপত্তি করছি, যেই ব্যক্তি এখানে উপস্থিত নাই, কেননা উনি পার্লামেন্টারি প্র্যাকটিসে যেহেতু আছেন, জানেন যে সংসদে যে ব্যক্তি উপস্থিত থাকে না কিংবা কোনো জায়গায় উপস্থিত থাকে না, যিনি উত্তর দিতে পারবেন না, তার প্রসঙ্গ না নাই ভালো। সংসদে সকাল থেকে আমাকে গালি দেওয়া হয়, আমি থাকি বা না থাকি। সেটা অন্য আলোচনা, সেটা অন্য আলোচনা, আমাকে বলতে দেন। সব কথা যদি আপনার কথা প্রতিটা উত্তর আমি দিতে পারতাম, তাহলে তো আপনি কথাই বলতে পারতেন না। উত্তর থাকলে না উত্তর না সেটা তো অন্য আলোচনা। নিজেকে নিজের প্রতি আস্থা থাকা ভালো, আস্থা ভালো না, কথা থেকে করছেন উনি, আপনি কথা বলতে থাকুন। সেই কাজটা আমি বুঝি, বয়স তো অনেক হয়েছে, কথা তো কম বলি নাই, লেখালেখি কম লিখি নাই। নিজের প্রতি আস্থা থাকা ভালো, কিন্তু বেশি আস্থা আমার নিজের প্রতি আস্থা না, আমার পরিস্থিতির উপর আস্থা। না পরিস্থিতি এতটাই আপনাদের বিপক্ষে, এতটাই বিরূপ আপনাদের প্রতি, আপনি কি বলবেন? একটু বলুক, আমি আমাকে বলতে দেন, বিষয় একটা সময় কিন্তু দাদার কথা বলেন। না অবশ্যই আপনি বিএনপির নেতা হিসেবে, আরে আমাকে তো আমি যে চিৎকার করি, আমি আপনাকে বলি, চলে গেছে। না এই তো এটা বিরক্তির একটা সীমা থাকে। না দাদা আপনি, আমি আপনাকে বলি না, বলছেন আমার এক শিক্ষক লেকচারারে বাংলা করেছিলেন চিৎকারক। আমি যে স্যার চিৎকারক নাম দিলেন কেন? বলে আমি যখন প্রথম লেকচারার হয়েছিলাম তখন আমার ছেলেরা পিছন দিকতে শুনতে পারতো না, আর আমাকে খুব একটা পাত্তা দিত না, ছাত্রের মতন দেখতে, তখন আমি চিৎকার করে ক্লাস নিতাম, এই জন্য আমি লেকচারারে বাংলা করছি চিৎকারক। এখন রাজনৈতিক নেতা যদি চিৎকারকের ভূমিকা অবলম্বিত হয় আর টক শো চিৎকার করতে থাকে, চিৎকার গলা শব্দ কিন্তু ভূগোল কিন্তু আমার কম না, আমি যে চিৎকার করলে উনি কথা বলতে পারবেন না। যাই হোক, কেন মিছিল শ্রবণ দেওয়ার ছেলে আমি, অর্থাৎ সেই কথা মনে রেখে কিন্তু কথা বলা উচিত। অর্থাৎ কারোর আত্মমর্যাদায় আঘাত লাগে এখন কথা বলাটা কিন্তু তার বড়ত্বের লক্ষণ না। আপনার মূল কথাটা হারিয়ে আমি বলছি না, আপনি কিন্তু সেই জায়গাটা কিন্তু আপনার সঞ্চালনের জায়গায় কিন্তু রাখতে হবে। আমার কাছে যে প্রশ্ন করেছেন উত্তরটা আমাকে দিতে হবে। আপনি যদি বারবার যে অন্য প্রসঙ্গে নিয়ে আসেন সেটাও দুঃখজনক। আমি আপনাকে খোলাখুলি বলি, রাজনৈতিক সংস্কৃতি বিকাশ ঘটাতে দেয়নি কারা? সামরিক শাসকরা। কেন দেয়নি? এক বঙ্গভবন লাস্ট ফেজ করেন না। আমি ইতিহাসের কথা বারবার ফিরে আসতে চাই। আপনি শুধু আওয়ামী লীগের প্রসঙ্গ আনবেন, ব্যাপারটা তা না। বাংলাদেশের রাজনীতির ইতিহাসকে ধ্বংস করেছে কারা? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে সামরিক শাসকরা। জিয়াউর রহমান সাহেব দল গঠন করেছিলেন, জাক দল, তাদেরকে নিয়ে বের করুন গুগল সার্চ করে, কোন মন্ত্রীদেরকে নিয়ে করেছিলেন, কারা মন্ত্রী করেছিলেন, কাদের এই গুন্ডা পান্ডাদের দল করেছিলেন। অর্থাৎ সেই ব্যাপার কিন্তু অনেক ব্যাখ্যার প্রয়োজন আছে, আমি সেই ব্যাখ্যা আর যাচ্ছি না। সূচনা কিন্তু সেই জায়গার থেকেই। আচ্ছা, এবং সেইখানে আজকের যে ডিজিটাল বাংলাদেশের যে নিয়ে ব্যঙ্গ করতেন এক সময় বিএনপির নেতারা, আজকে ডিজিটাল বাংলাদেশের সুফল কি সেটা তারাই কিন্তু নিজে উপলব্ধি করছেন। অর্থাৎ অনেকগুলো তথ্য প্রবাহের বারবারন্ত আছে, মিডিয়া অ্যাটেনশন একটা বড় রোগ হয়ে দাঁড়িয়েছে। এবং বিএনপির নেতারা যারা বিশ্বাস করেন না সেটাও কিন্তু বলেন শুধু মিডিয়া অ্যাটেনশনের কারণে। মিডিয়া অ্যাটেনশন কিন্তু আমাদের সবার মধ্যে পেয়ে বসছে, এই রোগটা কিন্তু সবার মধ্যে গেছে। অতএব আওয়ামী লীগের দায়িত্বশীল নেতা তাদের আছে, তাদের একটা বড় দায়িত্ব এই সমস্ত ভুইফোর নেতা সংগঠন যারা এসেছেন তারা কোনোদিন আওয়ামী লীগের উপকারে আসেনি। আর ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কখনো কেউ প্রভাবিত করতে পারে না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের যে প্রয়োজন রয়েছে এটা কিন্তু আওয়ামী লীগের নেতাকে শিখাতে হবে আজকে মাঠ পর্যায়ের নেতা কর্মীদের, যারা নতুন করে এসেছেন, নানাভাবে এসেছেন, তাদের সকলে কিন্তু শৃঙ্খলার মধ্যে আসতে হবে। এই বার্তা আমি দিতে চাই। জি, আমি আপনার কাছে আবারও পিন্টু ভাইকে অল্প করে শুনেছি। পিন্টু ভাই, এই ভুইফোরের পাশাপাশি এই দুটি প্রধান দলের বিভিন্ন উপকমিটি আছে, এই উপকমিটিতে যারা থাকেন তারাও কি ভুইফোরের থেকে কোনো অংশে কম যান কিনা, আপনার কাছে কি মনে হয়?
দেখেন এটা তো আমি তার আগে ওই যে সুভাষদা একটা কথা বলছেন যে সামরিক শাসকরা এই ভুইফোর সংগঠনের সূচনা করে জন্ম দেওয়া শুরু করেছেন। আমি এখানে একটু আমার সংশোধনী আছে, সামরিক শাসকরা শুধু ভুইফোর সংগঠন না, সামরিক শাসকরা আপনার গোয়েন্দা সংস্থা দিয়ে রাজনৈতিক দল গঠন করেছেন। ভুইফোর তো পরের কথা, ছাত্র সংগঠনও তৈরি করেছে আপনার গোয়েন্দা সংস্থার প্রধান এই দেশে। তো তারপরে আপনার ভুইফোর সংগঠনের জন্ম, মানে মূল দলও তো আপনার সামরিক গোয়েন্দা সংস্থারা করেছে এই দেশে, সামরিক গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে। তো এখন আপনি যে প্রশ্নটা এনেছেন এখানে যে উপকমিটি, হ্যাঁ দেখেন উপকমিটি এটা একটা বড় রাজনৈতিক দল যদি হয়, বিভিন্ন সময় উপকমিটি দিয়ে নানান কাজকর্ম করানো যায়, এটা ঠিক। এক সময় এই দেশে উপকমিটির নামেও ব্যবসা হয়েছে কিন্তু, হ্যাঁ, যে কারণে এখন আওয়ামী লীগ দেখবেন উপকমিটির রাশ টেনে ধরেছে। শত শত মেম্বার ছিল উপকমিটির এর আগে, হ্যাঁ, সেখানেও প্রাপ্তির বিষয় ছিল। এখন সেটা রাশ টেনে এটা শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করছে। এইরকম আবার ওই আওয়ামী লীগের যদি বলেন ওই সবাইকে কেন্দ্রীয়, বিএনপির মতো কিন্তু সবাইকে কেন্দ্রীয় কমিটিও ঢুকিয়ে দিতে পারতো। আমি জানি না, রুমিন বলতে পারবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য 500-র উপরে না 700-র উপরে, আমি ঠিক মনে করতে পারছি না। কতর উপরে? 700-র বেশি। আচ্ছা, তা আওয়ামী লীগের উপকমিটি সবাই হয় না, বুঝুন কেমনে আপনি? আওয়ামী লীগের উপকমিটির এই সদস্যরা যদি কেন্দ্রীয় কমিটি নিয়ে দিতেন ওই কাছাকাছি হতো, হ্যাঁ। কিন্তু আমি এই জায়গায় বলছি যে উপকমিটি গুলোকেও যদি আপনি কাজে লাগাতেন, এই যে প্রত্যেকটা দপ্তর আছে তো না, কৃষি বিষয়ক দপ্তর বলেন, এই যে প্রযুক্তি বিষয়ক সম্পাদক, এই আপনার দপ্তর সম্পাদক, নানান সম্পাদকীয়, খুব সম্ভবত আওয়ামী লীগের 18টা সম্পাদকীয় পদ আছে। এই 18টা সম্পাদকীয় পদের অধীনে যদি সেক্রেটারিয়েট করেন বা উপকমিটি করেন, তাদেরকে যদি কাজে লাগানো যেত তাহলে তো একটা কথা ছিল। আমি তো এদের কাজকর্ম খুব একটা দেখি না, মানে এদের কাজটা কি, রাজনৈতিক কর্মসূচিটা কি। অর্থাৎ পিন্টু ভাই, তাহলে আপনি বলছেন যে যদি এদেরকে সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে পরে এটি খুব নেতিবাচক কিছু নয়। রাজনীতিটা যদি ঠিক থাকে আপনার তখন কিন্তু এত কিছুর দরকারও পড়ে না, আপনার হাজার হাজার কমিটি না দরকার পড়বে কেন? তারপরেও বললাম যে কমিটিতে ঠাই দিতে পারছেন না, কেন্দ্রীয় কমিটি দিতে পারছেন না, বা আপনার কোন স্বেচ্ছাসেবী কি ভ্রাতৃপ্রতিম সংগঠন নেতা করতে পারতেছেন না, তাকে উপকমিটিতে রেখে সান্ত্বনা দিচ্ছেন। তারপরেও তাদের কিছু টাস্ক দেন, আওয়ামী লীগ না বিএনপি বলেন, ধন্যবাদ। রুমিন ফারহানা এমপি, আপনি শুনছিলেন যে সুভাষদা বলছেন যে এই সামরিক শাসনের আমলটাতেই হচ্ছে এই ভুইফোরের সূচনা। জি, দেখুন তিনটা বিষয় আমি এখানে অ্যাড্রেস করতে চাই। সামরিক শাসন যেহেতু প্রথমে এসেছে সেটা বলি। আমরা আজকে দোকান নিয়ে আলাপ করছিলাম না, পারস্পরিক লাভ লোকসান। যখন আপনার মনে হবে হ্যাঁ ঠিক আছে, সামরিক দলের সঙ্গে জোট করতে পারলে ক্ষমতায় থাকা যাবে, সামরিক দলকে চাইলেই বিরোধী দল বানানো যাবে, সেই বিরোধী দলের ফুল কন্ট্রোল আবার আপনার কাছে রেখে একটা গণতন্ত্র নামের খেলা খেলা যাবে, তখন কিন্তু সামরিক শাসনের দল আপনার খুব ভাল লাগে। এই যেমন এখন জাতীয় পার্টি আর আওয়ামী লীগ বুকে বুক মিলিয়ে 12 বছর ধরে দেশকে নিষ্পেষিত করছে। আওয়ামী লীগ যখন মনে করেছে যে আচ্ছা এরশাদকে তো প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার বানানো যায়, বিশেষ দূত করা যায়, করে দিয়েছে কিন্তু প্রধানমন্ত্রী। যখন মনে করেছে যে আওয়ামী লীগ যদি জাতীয় পার্টিকে নিয়ে সংসদে একটা বিরোধী দল খেলা খেলতে পারে সেও ভালো, বাকি দুইটা সব বিরাজনীতিকরণ তো হয়েছে 75-এর পরে না। একটু মনে করায় দেই তো, ডাকসুর নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই স্বাধীনতার পর হয় নাই। 73 সালের নির্বাচনে হেলিকপ্টার দিয়ে ব্যালট বাক্স উড়ায় নিয়ে যাওয়া হয় নাই। অলি আহাদকে বেসরকারিভাবে জয়ী ডিক্লেয়ার করার পরে তাকে হারায় দেওয়া হয় নাই। সেখান থেকে তাহেরউদ্দিন ঠাকুরকে জিতায় আনা হয় নাই। পরে তাহেরউদ্দিন ঠাকুর 15ই আগস্টের একজন কুশীলব হিসেবে প্রমাণিত হয় নাই, ইতিহাস সাক্ষী দেয়। 3 নাম্বারটা বাকশালও তো আমরা দেখছি 73-এর আগে বা 75-এর আগেই হতে। সুতরাং বিরাজনীতিকরণ কিভাবে হয়েছে, সংবাদপত্র কিভাবে সংকুচিত হতে হতে মাত্র 4টা দেশে থেকেছে, এটা আমরা 75-এর আগে দেখেছি। আর 3 নাম্বার, আওয়ামী লীগ নাকি রাজনৈতিক সংস্কৃতি ঠিক করবে, এর একটা ভোট দেওয়ার সাহস রাখে না, তারা রাজনৈতিক সংস্কৃতি ঠিক করবে। তাই যদি তারা করতো তাহলে দিনে দিনে ঋণ কি করে বাড়লো, 100টা সংগঠন কি করে হয়ে গেল 16 সালের মধ্যে। সংগঠন তো ভুইফোর আরো ধীরে ধীরে কমে আসার কথা, সেই না কমে এসে প্রতিদিন বাড়ছে কি করে ভুইফোর সংগঠন। ও আর সুভাষদার একটা ভুল বোঝাবুঝি হয়েছে আজকে এখানে। উনি ভেবেছেন আমি ব্যক্তিগত এটা করেছি, নিজের উপর কনফিডেন্স থেকে, একদম ভুল। আমার কনফিডেন্স ছিল পরিস্থিতির উপর, কারণ পরিস্থিতি এতই প্রতিকূল আওয়ামী লীগের। ধন্যবাদ মিস্টার রুমিন ফারহানা এমপি। দাদা বলুন। ফ্যালাসি ছাড়া আর কোনো উপায় নাই। না, আওয়ামী লীগের প্রতিকূলতা নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা যে এত ভাবিত এবং চিন্তিত, এইটা আমার ভালো লেগেছে। কারণ উনি জানেন যে আওয়ামী লীগ যদি রাজনৈতিক মঞ্চে না থাকে, আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় না থাকে, রাজনৈতিক কাঠামোই ধ্বংস হয়ে যাবে। অতএব তাকে ধন্যবাদ।
কিন্তু বিএনপি তো বলে যে রাজনৈতিক কাঠামো আমি আমাদের ক্ষমতায় আছে বলে আজকে ধ্বংস। কথা ব্যারিস্টার রুমিন প্রতিটা ফারহানা, দলের আমি কিন্তু রুমিন কর্তৃত্বে ফারহানার গণতান্ত্রিক সময় ব্যক্তি কথা বলি হিসেবে নাই। আপনি আমাকে বলুন দাদা। না কথা বলি না, মাঝখানে তো কথা ক্ষমতা হবে। হ্যাঁ। আমি জোরে বললে কিন্তু কেউ কথা বলতে পারবে না। আমি বারবার বলছি আমি স্লোগানের নেতৃত্ব দেওয়া লোক। আমি একটা কথা খেয়াল করা দরকার, এই যে কায়দা করে বারবার বলা হয় বাকশাল, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি আমি মনে করি ব্যারিস্টার রুমিন ফারহানা যদি পড়াশোনা করতে চান আমি তাকে সরবরাহ করতে পারি। ভীষণ ব্যক্তিগত এবং এই যে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের মেম্বার হওয়ার জন্য জিয়াউর রহমান দাঁড়া দাঁড়ে ঘুরেছে। প্রোপাগান্ডা, এবং দুই, এই যে একটু বললো না সমস্ত সংবাদপত্র কণ্ঠরোধ করে 4টি সংবাদপত্র হয়েছে। বলতে পারবেন কয়টা সংবাদপত্র তখন ছিল? কয়টি ছিল? ঢাকা শহরে কটা পত্রিকা তখন ছিল? আপনি বলেন 4টির বেশি নিশ্চয়ই ছিল। ছিল, কটা ছিল? 9টা। তা আপনি এমন ভাবে কথা বলেন যেন হাজার হাজার পত্রিকা এখনকার মতো ছিল। অর্থাৎ এই যে অর্ধসত্য মিথ্যাচ্ছে কিন্তু ভয়ঙ্কর। জি। অর্থাৎ সেই জায়গায় আমাদের রাজনৈতিক সংস্কৃতি বিকশিত করতে হবে। করতে গেলে পলিটিক্সের যে কালচারাল অ্যাটমসফিয়ার সেটা গড়ে তুলতে হবে সবাইকে মিলে। জি, সবাইকে এটা মিলে। খুব জরুরি পুত্র। জি, সবাইকে মিলে গড়ে তুলতে হবে। আমি এই জায়গাটাতে আমরা সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি, বিএনপি নামক যে আত্মহনন মনস্ক দল, এটা কিন্তু রাজনৈতিক দল নয়। জি, আপনাকে এবং অনেক এই যে ধন্যবাদ তারা যে সুভাষ চন্দ্র একটা রায়, কাঠামো তৈরি ব্যারিস্টার রুমিন করেছে, ফারহানা এমপি, এটা আপনাকে বিরোধী ধন্যবাদ। মহল। আমাদের সাথে ছিলেন বিরোধী জাতীয় মহল। পিন্টু, আপনাকে ধন্যবাদ। বিরোধী মহল এক নয়। আর শুনতে পাচ্ছি না, অনেক ধন্যবাদ। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ।